কমরেড ও বন্ধুগণ, আমি প্রথমেই এই লালগড়ের মাটিতে যারা শহীদ হয়েছেন, যাদেরকে শহীদ করা হয়েছে বাম ফ্রন্টকে উৎখাত করার জন্য, লাল ঝান্ডাকে শেষ করার জন্য, মেহনতি মানুষের ঐক্যকে ভাঙন ধরানোর জন্য, আর সিপিআইএমকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করে বিজেপির রাস্তা করে দেওয়ার জন্য, মাওবাদীদের ভাড়াটে সেনা হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস, আরএসএস সমস্ত প্রতিক্রিয়ার শক্তি, দেশি বিদেশি পুঁজিপতি এবং তাদের বাহিনীর হাতে যারা নৃশংসভাবে খুন হয়েছেন। এখানে কমরেড শালকু সোরেনের মা আছেন, চিতামণি সোরেন, সেই সহ প্রায় 450 শহীদ আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আর তাদের সবাইকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। যারা পরিবার থেকে এসছেন, শহীদ পরিবার থেকে, তাদের সবাইকে লাল সালাম জানাচ্ছি। আর তাদের সবার হয়ে সবাইকে জনে জনে দিতে পারবো না, তাদেরকে ফুল আমাদের কমরেডরা পৌঁছে দেবেন। আমি আপনাদের সবার তরফ থেকে কমরেড চিতামণি সোরেনকে, শহীদের মা, আমাদের সবার মা, সব শহীদের মা, তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছি। আমি অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে যদি তিনি একটা শব্দ বলেন। লাল সবাইকে লাল করা। শরীর ভালো নেই, বয়সে ভারে নুচ্ছ, তারপরে উনি সবাইকে লাল সালাম জানালেন। তাকে আমাদের লাল সালাম। যারা মনে করেছিল শালকু সোরেনদের খুন করে লাল ঝান্ডাকে শেষ করবে, কারা মনে করেছিল মনে আছে? এখন বিজেপির নেতা শুভেন্দু, তখন কিষেনজির কথায় তৃণমূলের যুব সেনাপতি, খানা পিনা দানা পানি একেবারে ফোনে কথার সাক্ষী আছে। কিষেনজির সঙ্গে শুভেন্দু বলছে, দিদি বলে দিয়েছে যা দানা লাগবে, যা পানি লাগবে, যা খানা লাগবে, যা পিনা লাগবে সব আমরা দেব। আমরা তালিকা করে দেবো কাকে কাকে সিপিএম এর খুন করতে হবে, সব ইয়াদ রাখা যায়গা। আর এখন বিজেপি ঝান্ডা নিয়ে বলছে আমি তৃণমূলের বিরুদ্ধে। আগে তো নাক্ষত দেওয়া উচিত ছিল এই মিদনাপুরের মানুষের কাছে আর ঝাড়খণ্ডের মানুষের কাছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি। কি বলেছিল? ওই ভাড়াটে মাওবাদীদের মেশিন গান নিয়ে, ল্যান্ডমাইন নিয়ে বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে। এই সব কথায় যে আমি সিপিএম করি না। এখন সেদিন দেরি নেই, কোনো মেশিন গান লাগবে না, শুধু আমাদের স্লোগানের ভয়ে ওই তৃণমূলকে বলতে হবে আমি তৃণমূল করি না। আর শুভেন্দু বলেছিল কোন লাল ঝান্ডা কেন? ঝাড়গ্রাম মেদিনীপুরের মাটিতে কোনো লাল ন্যাকড়াও দেখা যাবে না, বলেছিল না? হাততালির বিষয় নয়। তখন তৃণমূলের ঝান্ডা হাতে ছিল, মনে আছে? আর তখন তৃণমূলের ঝান্ডায় মাঝখানে মমতার মুখ থাকতো। এখন থাকে না, এখন তো ঘাস ফুল থাকে। যারা পুরনো আছে তারা মনে রাখবেন, আগে তৃণমূলের ঝান্ডায় মাঝখানে একটা মমতার মুখ থাকতো। এখন মমতার মুখ থাকে না। কেন থাকে না জানেন? কারণ মমতা দেখলো ওই ঝান্ডাকে শুভেন্দু গুটিয়ে আর গিয়ে ওই অমিত শাহের পেছন মুছতে চলে গেছে। তো মমতা দেখলো আমার মুখের এরকম অবস্থা, তখন থেকে বললো আর কোনো ঝান্ডায় আমার মুখ থাকবে না। আমরা বলছি শুধু ঝান্ডায় মুখ থাকবে না তা নয়, গোটা পশ্চিমবঙ্গে ওই পিসিআর ভাইপোর মুখ কেউ দেখতে চায় না।
লুটের রাজত্ব হয়েছে। আমাদের কৃষি, আমাদের কৃষি পণ্য, আমাদের কৃষি জমি, আমাদের কৃষকের অধিকার, আমাদের ক্ষেত মজুরের কাজ, দিন মজুরের কাজ, 100 দিনের কাজ, তার টাকা, আমাদের কল কারখানা, আমাদের বেকার ছেলে মেয়েদের কাজের সুযোগ, আমাদের বন জঙ্গল গাছপালা, নদী নালা, এই সব লুট হচ্ছে। এই লুটটা করার জন্যই লুটেরার দল, যারা গোটা পৃথিবীর সব সম্পদ আহরণ করছে। দেখছেন না, কদিন আগে ট্রাম্প বলল ভেনেজুয়েলার তেল আমার, তারপরে বলছে গ্রিনল্যান্ডের নিচে যে সমস্ত মাটি আছে আর খনিজ সম্পদ আছে সেসব তার। এই পুঁজিপতিরা এত টাকার পাহাড় জমিয়েছে গোটা বিশ্বে, এই আদানি আম্বানির দল, তারা মনে করে সবকিছু তাদের। আর এই লুটের বিরুদ্ধে লড়তে পারে লাল ঝান্ডা, এই জন্য সব লুটের আর দালাল একসঙ্গে হয়েছিল। মনে আছে? এই বুদ্ধিজীবীদের কথা বললো, তারা তো সব ভাড়ায় পাওয়া যাচ্ছিল তাদের মুখ, কিন্তু বিজেপি, তৃণমূল, জামিয়াতুল উলামা হিন্দ, জামাত ইসলামী, এসইউসি, নকশাল, মাওবাদী, এমনকি কংগ্রেস, সব শিয়ালের একরা হয়েছিল না? সবাই মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে যদি বাঁচাতে হয় আবার এই লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আর লাল ঝান্ডাকে মজবুত করা মানে দু হাতে হাততালি দেওয়া নয়। ওই ঝান্ডার পেছনে যে ডান্ডাটা আছে ওটা কঞ্চি নয়, ওটাকে মোটা বাঁশ, ওটা মোটা লাঠি তৈরি করতে হবে। আর কোনো নেতা নেত্রী, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো উপপ্রধান, কোনো কাউন্সিলর, কোনো চেয়ারম্যান কারোর পায়ে তেল লাগাতে হবে না। নিজের হক আদায় করতে হলে ওই ঝান্ডার ডান্ডাতে একটু তেল মাখিয়ে রাখবেন, আর তাতেই কাজ হয়ে যাবে। যারা মনে করেছিল, ওই ওখানে তালিকা আছে, প্রায় প্রত্যেক দিন কেউ না কেউ খুন হয়েছে। আজকে 27শে জানুয়ারি কার্তিক হাসদা খুন হয়েছিল, এরকম একটা 27শে জানুয়ারি। 28শে জানুয়ারি গোপীবল্লভপুরে বুদিরাম হেমব্রম খুন হয়েছিলেন। আমরা আমাদের কমরেডদের হারিয়েছি, কিন্তু তাদেরকে ভুলিনি, কোনোদিন ভুলবো না। আমরা শুধু স্লোগান দিই না যে শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ, আমাদের প্রমাণ করে দিতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে শহীদের রক্ত ব্যর্থ হয়নি, ব্যর্থ হতে পারে না। আমাদের কাজের দাবি, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। স্কুলে নিয়োগে দুর্নীতি হচ্ছে, মন্ত্রীরা কারি কারি টাকা কামাচ্ছে, খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, আর বান্ধবীদের ফ্ল্যাট থেকে টাকা বেরোচ্ছে। 100 দিনের কাজ চৌপাট, যাদের কার্ড আছে তাদের কাজ নেই, যাদের কাজ হয়েছে তাদের টাকা নেই। আবাস যোজনার টাকা লুট করেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুনলেন প্রদীপের কাছে ওই নেতাই ছেলে মেয়েরা কদিন আগে বলল আমাদের স্কুলে মাস্টার দাও। এখানে একজন বলে গেলেন গোপীবল্লভপুরের কথা, সব লোকেই তাই। জেলায় জেলায় মমতা ব্যানার্জি গত 10-15 বছর বলতেন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আর এখন হাসপাতালের ডাক্তার নেই, একজন কাউকে অপারেশন করতে হবে, অপারেশনের ডেট নেই, বেড নেই হাসপাতালে, ওষুধ নেই, প্রাইভেট হাসপাতালে যেতে হবে। তাহলে স্কুল বন্ধ, প্রাইভেট স্কুলে যেতে হবে, হাসপাতাল বন্ধ, প্রাইভেট হাসপাতালে যেতে হবে। তার মানে আপনার পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। আপনার আয় কমলো, অথচ আপনার খরচ বেড়ে গেল। ওই পরিবর্তনের মানে তো এটাই হয়েছে। শিক্ষায়, স্বাস্থ্যে, পরিবহনে, যোগাযোগে, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে বামফ্রন্ট যে টাকা খরচ করত, মমতা ব্যানার্জি সেই টাকা নিয়ে মেলা, খেলা, লুটতরাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক কথা বলেছেন, ওখান থেকে বলছে মমতা হটাও, হটবে।
এমনি চিরদিনটা কভু যায় না, কিন্তু আমরা চাইলেই তো হটবে না, তার জন্য লড়াই করতে হবে। সেই লড়াইয়ের প্রস্তুতির জন্যই আমরা বাংলা বাঁচাও যাত্রা করলাম, আপনারা করলেন, জেলায় জেলায় হচ্ছে। আসলে মানুষকে জাগাতে হয়। এরা ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, মন্দির মসজিদের নামে মানুষকে ভাগ করেছে। আর কি বলেছে? লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে, সিপিএম দুর্বল হয়ে গেছে, বামপন্থীরা দুর্বল হয়ে গেছে। না, আসলে কৃষক দুর্বল হয়ে গেছে, আসলে শ্রমিক দুর্বল হয়ে গেছে, আসলে বেকার ছেলেমেয়েরা দুর্বল হয়ে গেছে, আসলে মা বোনেরা দুর্বল হয়ে গেছে। সেই জন্য অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে, পরশুদিন বীরভূমে গিয়েছিলাম, দেখেছেন ক্লাস 8-এর ছাত্রী, তার দেহের অর্ধেক অংশ পাওয়া গেছে, এখন অর্ধেক অংশ পাওয়া যায়নি। আর যাকে ধরেছিল অপরাধী, ধর্ষণ করেছিল, খুন করেছিল, যে প্রথমে তৃণমূলের নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এখানে প্রতিদিন তাই হচ্ছে। মা বোনেদের নিরাপত্তা নেই। প্রথমে যখন তৃণমূলের সরকার এলো, তখন আমাদের বাড়ির মা বোনেদের ধরে টানাটানি করেছিল। আর অনেকে বলেছিল, এ তো সিপিএম, এদের তো এরকম হওয়ার কথা। ওই যে মমতা যখন এবিপি আনন্দের সাইনবোর্ড নিয়ে ক্যামেরা নিয়ে যাচ্ছিল না, যে সব কঙ্কাল বেরোচ্ছে আর কি সব অস্ত্র বেরোচ্ছে সিপিএমের অফিসের কাছ থেকে, মাটি খুঁড়ে খুঁড়ে মমতা সব অস্ত্র উদ্ধার করছে, তখন অনেকের মাথায় এরকম ঢুকিয়েছিল যে এরা অনেক জুলুম করেছে 34 বছরে, হারমাদ, তাহলে এদের তো এরকম হওয়া উচিত। এখন তৃণমূলকে খুন করছে, প্রতিদিন করছে। কসবা ল কলেজে দেখেছেন, তৃণমূল ছাত্র পরিষদের মেয়েটাকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যে তৃণমূলের গুন্ডাকে নেতা বানিয়েছিলেন, সেই তাকে ধর্ষণ করেছে। তাহলে আজকে শুধু আমাদের মা বোন না, কারো মা বোন নিরাপদ নেই। তাই বাংলাকে বাঁচানো মানে আসলে মা বোনেদের মর্যাদাকে বাঁচাতে হবে, সম্মানকে বাঁচাতে হবে, ইজ্জতকে বাঁচাতে হবে। আর সেটা হতে গুন্ডাদেরকে শায়েস্তা করতে হবে। কে করবে? পুলিশ করবে? পুলিশের মজা। তৃণমূলের নেতা আসলে জহুজুরি করবে। শুধু পুলিশ কেন, বিডিও বলুন, এসডিও বলুন, ডিএম বলুন, ডাব্লিউবিসিএস অফিসার বলুন, আইএস অফিসার বলুন, আইপিএস অফিসার বলুন, দলদাস হয়ে গেছে, কোনো আইন মানে না। নেতারা যা বলবে তাই করবে। তাহলে বিজেপি, তৃণমূলের নেতা যদি বিজেপি হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় সরকারের যারা পুলিশ আছে, দিল্লি পুলিশ, সিবিআই, ইডি, তারা তখন তাকে পাহারা দেবে। তাহলে কাদের লাভ হলো? ধর্ষক, চোর, গুন্ডা, বদমাইশ, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, লুটেরা, জমি লুটেরাদের। সে যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে করে, তাহলে রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে। সেই ঝান্ডা ফেলে দিয়ে শুভেন্দুর মতো যদি সে বিজেপি ঝান্ডা ধরে, তাহলে কেন্দ্র পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দেবে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি আপনি কোথায় যাবেন? যখন দাঙ্গা হলো শামশেরগঞ্জে, 6 ঘন্টা কোনো পুলিশের দেখা পাওয়া যায়নি। আর যদি অভিষেক ব্যানার্জি একটা মিটিং করে, তাহলে 4টে জেলার এসপি, ডিআইজি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সব লাইন লাগিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে পুলিশ কাদের জন্য? এই সরকারি অফিসাররা দলদাস হয়েছে বলেই এসআইআর এর নামে এই জুলুমটা এখন হচ্ছে। কারণ ওই বিডিও, ওই এসডিও, ওই ডিএম যারা আইন মানেনি, নিয়ম মানেনি, তৃণমূলের দালালি করেছে, বিজেপি বুঝেছে ফাঁকটা, তাহলে ইলেকশন কমিশনকে দিয়ে, ওই অফিসারদের দিয়ে এখন বিজেপি নিজের কাজটা করাচ্ছে। প্রথমে বলেছিল মুসলমান, রোহিঙ্গিয়া, জেহাদি, তাদের নাম বাদ দেবে। আর এখন তো শুভেন্দুর বাপের নাম ঠিক নেই ভোটার লিস্টে, লিস্ট করলে তাকেও দিলে হিয়ারিংয়ে ডাকতে হয়। হাজার হাজার লোককে নোটিশ দিচ্ছে বিজেপি সরকার। আরএসএস ইলেকশন কমিশনকে দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা বলেছি আমাদের অধিকার রক্ষা করতে হবে, আর বিজেপি সেই অধিকার কেড়ে নিচ্ছে। তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের সময় বুথে গুন্ডা বদমাইশ দিয়ে, সিভিক দিয়ে, পুলিশ দিয়ে, মস্তান দিয়ে, খুনি দিয়ে আমাদের ভোটের অধিকার কেড়েছে। আর বিজেপি এখন ভোটার লিস্ট সংশোধনের নাম করে আমাদের ভোটের অধিকারই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত সহজ হবে না।
গোটা রাজ্যের মানুষ যাচ্ছে এবং সেই রাজ্যের মানুষকে আমরা এক কাট্টা করছি। লাল ঝান্ডা মানে কৃষক এক কাট্টা হওয়া, শ্রমিক এক কাট্টা হওয়া, মহিলা এক কাট্টা হওয়া, ক্ষেত মজুর এক কাট্টা হওয়া, বেকার যুবরা এক কাট্টা হওয়া, ছাত্ররা, দোকানদার, ব্যবসায়ী, দিনমজুর এক কাট্টা হওয়া। তাহলে তারা শক্তিশালী হয়। তাহলে দুর্বল হয়েছে বলে যে শক্তি কেড়ে নিচ্ছে, যে শক্তিশালী হয়ে যায় সেই অধিকার আমরা কেড়ে নেব। সেই কাজ আমাদের করতে হবে। বাংলা আমাদের বাঁচাতে হবে। এই বাংলাকে এই লাল ঝান্ডা তিল তিল করে গড়ে তুলেছে। এত সহজ ছিল না বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই জন্য এরা সবাই মিলে ভাড়ায় নিয়ে এসেছিল কিষাণজিদেরকে। আজকে মাওবাদীদের বুঝতে হবে, আজকে নকশালপন্থীদের বুঝতে হবে, সিপিআইএম কে খুন করে কার লাভ। যদি কোনো গোয়েন্দা গল্প পড়েন, সিনেমা দেখেন, খুন হলে তদন্ত করতে হয় যে খুনের পরে কার লাভ হলো। তাহলে সালকুশলেনরা খুন হওয়ার পরে কার লাভ হলো, কার ক্ষতি হলো? মানুষের লাভ হলো? এই লালগড়ের মানুষের লাভ হলো না লুটেরাদের রাজ হলো? এই জন্য আমরা তদন্ত করতে বলছি। আমরা সব তথ্য এক কাট্টা করছি। যারা মনে করেছে সব ফাইল বন্ধ হয়ে যাবে, এই সব ফাইল আমরা নতুন করে খুলব। এই হাইকোর্টে আবার নতুন করে মামলা হবে, কোনো কিছু বাদ যায় না। আর আমরা বামপন্থীরা এটা বলি না, এখানে যা যা হয়েছে হয়েছে, ওই পরে বেহেশতে গিয়ে বা জাহান্নামে গিয়ে বা স্বর্গে গিয়ে বিচার হবে। আমরা বলি এখানে যে অপরাধ করেছো এই মাটিতেই বিচার হবে, এই জন্মেই বিচার হবে। আমরা একেবারে কোচবিহার থেকে এখান পর্যন্ত যে যাত্রা করেছি, প্রতিদিন দেখেছেন মালদায় বলেছিল মিটিং করতে দেবে না, তাই তো? এখন আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনার নামে তো এফআইআর করে দিয়েছে, মীনাক্ষীর নামে এফআইআর করে দিয়েছে, শতরূপের নামে এফআইআর করে দিয়েছে, আপনারা কি করবেন? আমি বললাম 2011 থেকে তৃণমূলের সরকার সিপিএম কর্মীদের নামে 85,000 মিথ্যা মামলা করেছে, কিন্তু হাজার হাজার মামলা কোর্টে গিয়ে বলা হচ্ছে এইগুলো সব হচ্ছে মিথ্যা। এই নেতাই কাণ্ডের পরে কত হইচই করেছিল, এই ফুল্লরার মতো কমরেডরা সব জেলে গিয়েছিল। लेकिन जेल के ताले कच्चे थे, हमारे कॉमरेड सच्चे थे। সব ষড়যন্ত্র হিসেবে বেরোবে। বুদ্ধপ্রচার বলেছিলেন একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওই নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, এই জঙ্গলমহলের সময় খালি চোখে দেখা যাচ্ছে না, এখনো দেখবেন নানান রকমের পর্দা লাগাচ্ছে। কিন্তু এই যে বিজেপি আর তৃণমূলের মধ্যে টেলিভিশন চ্যানেলে তুতু ম্যামায় আর পর্দার পেরোলে একে অপরকে চুমু খাচ্ছে। ওদের রাজনীতিতে এখন পর্দা সরে গেছে, সব দিখতা হ্যায়। তা না হলে ইডি সিবিআই গেল প্রতীক জৈনের অফিসে, আইপ্যাকের অফিসে সিবিআই, তাই তো? ইডি মমতাকে বলে গেল, আর মমতা বললেন আমি যাচ্ছি, আর গেলেন, আর গিয়ে ফাইল নিলেন আর চলে আসলেন। যেরকম আমাদের বাড়িতে মেয়েরা বাপের বাড়িতে গিয়ে তার পুরনো যদি কিছু জামা কাপড় থাকে নিয়ে চলে আসে, ওরকম মমতা ব্যানার্জি সিবিআই ইডিআই এর কাছ থেকে গিয়ে যেন বাপের ফাইল আছে বলে নিয়ে চলে আসলেন। কত সহজ। আচ্ছা, আপনার হাতে যদি একটা মোবাইল থাকে আর কেউ যদি একটা কেড়ে নিয়ে চলে যায়, আপনি তো উঠে দাঁড়াবেন, চমকে যাবেন, ছুটবেন, বলবেন তো আরে নিয়ে গেছে, ধর ধর। তাহলে এত লাউ লস্কর নিয়ে ইডি গেল প্রতীক জৈনের অফিসে তদন্ত করতে আর ছাপা মারতে, আর সেখান থেকে মমতা ফাইল, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে চলে আসছেন। পেছনে ভিডিওতে দেখেছেন কোনো সিবিআই অফিসারকে, ইডি অফিসারকে যেই ধর 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 নিয়ে চলে গেছে। এ তো আরাম কা মামলা হ্যায়, আরে ये হারাম কা মামলা হ্যায়। এই সব এরা হচ্ছে হারামির জ্বর। কোনো আইন মানছে না, কোনো সংবিধান মানছে না। আর এই জন্য আমরা বলছি আমাদের প্রত্যেকটা শহীদের, প্রত্যেকটা খুনের নতুন করে বিচার করতে হবে। যারা খুন করেছে
তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন। আর যারা খুন হয়েছে এখনো তাদের কোনো ক্ষতিপূরণ হয়নি। কোন দেশের আইন, কোন দেশের নিয়ম? শুধু আমরা খুন হয়নি, এই তৃণমূলের হাতে 5 জন পুলিশ খুন হয়েছে এই রাজ্যে, তৃণমূলের আমলে। কিন্তু পুলিশের কি অবস্থা বুঝুন। সিপিএম এর কেউ খুন হলে সিপিএম মিটিং করে, মিছিল করে, গান করে, স্লোগান দিয়ে বলে তার বিচার চাই। কিন্তু পুলিশগুলো এমন ঘুষের টাকা খেয়েছে অফিসাররা মুখের মধ্যে যে পুলিশ খুন হলেও বলতে পারে না যে আমার পুলিশ সহকর্মী খুন হয়েছে। এই জন্য নীতির জায়গায় থাকতে হয়, নিয়মের জায়গায় থাকতে হয়। আমরা হকের জায়গায় দাঁড়িয়ে আছি, নিজের হক চাইছি। আর সেই হকটা হচ্ছে মহিলাদের সমান অধিকার, তাদের নিরাপত্তা। বামফ্রন্ট সে ব্যবস্থা করেছিল, তখন এরকম অবস্থা ছিল না। প্রতিদিন নারী নির্যাতন হবে, আর দেশের মধ্যে নারী নির্যাতন আমরা 1 নম্বর থাকবো। শিশু পাচার হবে, মেয়ে পাচার হবে, আর তার মধ্যে আমরা দেশের মধ্যে 1 নম্বর হব। তখন আমরা শিক্ষায় 1 নম্বর হয়েছিলাম, তখন আমরা আলু চাষে 1 নম্বর হয়েছিলাম, তখন আমরা মাছ চাষে 1 নম্বর হয়েছিলাম, তখন আমরা ধান চাষে 1 নম্বর হয়েছিলাম। আর এখন শিশু মৃত্যুতে আমরা 1 নম্বর হতে যাচ্ছি। আমরা এখন নারী নির্যাতনে 1 নম্বর হতে যাচ্ছি। এইখানে হচ্ছে তফাৎ। আমরা যে কোনো ভুল করে নিয়ে কথা মানি না। আমরা বলছি, সিপিআইএম বারবার, কমিউনিস্ট পার্টি বলে আমাদের চলার পথে 34 বছর সরকার চালাতে গিয়ে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। সেই ভুলের মাসুল আমাদের দিতে হয়েছে, সেই ভুলের মাসুল আমাদের কমিউনিটিতে দিতে হয়েছে। ঘর ছাড়া হতে হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে, 5টা পাওয়া জমি থেকে উৎখাত হয়েছে। কিন্তু আজকে দাঁড়িয়ে 2011 থেকে 15 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ওই বিজেপি ছাতা ধরে আছে দিল্লিতে। তার হেফাজতে থেকে যে অন্যায় অবিচার করছে সেগুলো ভুল না, সেগুলো অন্যায়, সেগুলো অপরাধ। হিন্দিতে একটা কবিতা আছে, রঙ লাতি হেনা পত্থরোं में पिस जाने के बाद। হেনা মানে মেহেদি। মেহেদির রং কবে বেরোয়? যখন পাথরে সেই মেহেদি পাতাটাকে পিষে নিতে হয়, তাই তো? রঙ লাতি হেনা পত্থরোं में पिस जाने के बाद। আর সুরখরু হতে ইনসা, সুরখরু মানে হচ্ছে সচেতন। মানুষ সচেতন হয়। সুরখরু হতে ইনসা ঠোকরে খানে কে বাদ। একবার ঠোকর খাওয়ার পরে মানুষ সচেতন হয়। আজকে বাংলার মানুষ ঠোকর খেয়েছে, সচেতন হচ্ছে। আর মেহেদি পাতা দেখতে সবুজ, কিন্তু যদি পাথরে ওটাকে কুচলে দাও, পিষে দাও, তো যে রং বেরোবে, কি রং বেরোবে? লাল। এই লালগড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি, আন্দোলন, সংগ্রাম, লড়াই, হকের কথা বলতে হলে সেই ঝান্ডার রং হয় লাল। এই ঝান্ডাটা কোনো চিট ফান্ডের টাকা আর কর্পোরেট বন্ডের টাকা দিয়ে কেনা না। হাজার হাজার শহীদ নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাটা লাল করেছে। সেই লাল ঝান্ডার কসম খেয়ে আমাদের বলতে হবে যে এই তৃণমূলের চোর, জোচ্চোর, লুটেরা সরকারকে আমাদের তাড়াতে হবে। 14 তলা থেকে ওই চোর চোট্টাদেরকে টেনে হিচড়ে নিচে নামাতে হবে। অনেকে বলেছিল এসব এলাকায়, এখনো বলবে, আরএসএস এর দালাল থাকে চায়ের দোকানে, নাপিতের দোকানে, বাজারে, হাটে, আশ্রমের নামে, মন্দিরের নামে, সেখানে দাঁড়িয়ে ধর্মের বেশাতি করে। আর বলবে, দেখো এই তো ভোট আসছে, এইবার ইডি সিবিআই এসছে, এইবার আগে ভাইপোকে ধরবে, তারপরে পিসিকে ধরবে, এই তো প্রতীকজনের অফিসে গেছে, তারপরে ক্যামাক্সিতে যাবে, তারপরে কালীঘাটে যাবে। এই গল্প অনেক পুরনো হয়ে গেছে। যখনই ভোট আসে তখন ইডি সিবিআই দেখা পাওয়া যায়। আর সাপুরেরা সাপের খেলা দেখায় না, ওরা একটা বাঁকে করে আর ঝাঁপি নিয়ে আসে, মনে আছে? কাপড় দিয়ে মোড়া থাকে, রং বেরঙের কাঁথার মতো কাপড় থাকে, সেটাকে খোলে, তারপরে একটু বিন বাজায়, তাহলে কী হয়? ঝাঁপি থেকে সাপটা বেরিয়ে এসে ফনা তোলে। তারপরে খেলা টেলা দেখিয়ে দেয়। তারপরে যখন পয়সা কাপড় পেতে রাখে, সবাই পয়সা টয়সা দিয়ে দেয়, তারপরে সেই পুটলি বেঁধে নিয়ে আবার ওই ঝাঁপিতে মালটা আবার ঢুকে যায়, সাপটা আবার ওটাকে বেঁধে কাঁধে নিয়ে চলে যায়। মোদি এইরকম হচ্ছে আজকের দিনের নতুন সাপুড়ে। যেই ভোট আসে অমনি বিন বাজায়,
তারপরে দুটো ঝাঁপি থেকে ইডি আর সিবিআই বেরিয়ে আসে, আর কাগজ আর টেলিভিশনে বেরোয়, এইবার তো হবে, এইবার তো ধরবে, কান টানলে মাথা আসবে, এখন কান ধরেছে, এরপর মাথা টানবে। বোঝা গেল কি বলছি? শোলে একটা, আমি তো পুরনো লোক, শোলে একটা সিনেমা এসেছিল 50 বছর আগে। শোলে সিনেমা এরকম ধর্মেন্দ্র মারা গেল না, তো ধর্মেন্দ্র বাসন্তী যে হেমা মালিনী ছিল তাকে বিয়ে করবে বলেছিল, কিন্তু মৌসি তো বিয়ে দিতে চায় না। তখন কি করলো, ওই জলের ট্যাঙ্কের ওপর উঠে গেল, উঠে গিয়ে বলছে, মৌসি মৌসি আমি পুলিশের কাছে যাচ্ছি, আর তারপরে আমি আত্মহত্যা করব, পুলিশকে খবর দেবে, আর তারপরে পুলিশ আসবে, তারপরে মৌসিকে ধরে জেলে নিয়ে যাবে, আর মৌসি গিয়ে চাক্কি পিসিং 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 জেলে হবে। বলেছিল না? এখানে মৌসি নেই, এখানে পিসি আছে, আর যখনই আসে ভোট তখন বিজেপি বলে চাক্কি পিসিং 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 হবে। কিন্তু যেই ভোট হয়ে যায়, খেল খাতাম, পয়সা হাজাম, তারপরে আর কাউকে দেখা যায় না। তাহলে ওরা কি বলেছিল? সিপিএম দুর্বল হয়ে গেছে, লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে, তাহলে এখন বিজেপি আসবে 56 ইঞ্চি। বলেছিল না 56 ইঞ্চি? কে 56 ইঞ্চি? হ্যাঁ, আচ্ছা কি করে হয়? 56 ইঞ্চি ছাতি কোনো মানুষের হয়? ওটা হাতির হয়। ওই যে হাতি এসে ফসল খেয়ে নিচ্ছে, তার 56 ইঞ্চি হয়। ষাঁড়ের হয়, গরুর হয়, মোষের হয়, গন্ডারের হয়, জলস্থির হয়, কোনো বন্য শুয়োরেরও হয়, কিন্তু কোনো মানুষের ছাতি 56 ইঞ্চি হয় না। কিন্তু টাকার জোরে, মিডিয়ার জোরে যেটা যা নয় সেটা প্রমাণ করে। এইভাবেই ওরা হিন্দুত্বের প্রচার করছে, এইভাবে ওরা ধর্মের প্রচার করছে। এইভাবে ভোট আসলেই মন্দির, মসজিদ, বাবরি মসজিদ, রাম জন্মভূমি, ওইদিকে হচ্ছে বলছে দীঘায় জগন্নাথ মন্দির করবে, জয় জগন্নাথ। আর দেখলো নর্থ বেঙ্গলে গেলে, উত্তরবঙ্গে গেলে তো লোকে জগন্নাথ না, তা মমতা কি বললো? ওখানে বললো মহাকালের মন্দির হবে। তারপরে দেখলো কলকাতা শহরে তো জগন্নাথও নয়, মহাকালও নয়, তাহলে যে বাজারে যা বিক্রি হয়, তাহলে কলকাতায় বললো দুর্গাঙ্গন হবে, তাই তো? বুঝতে পারছেন? পুরো বিজেপির কপি। বিজেপি রাম মন্দির করে অযোধ্যায়, বলেছিল গোটা দেশে জয় শ্রীরাম করে। আসলে রাম নাম তো ঢাল হ্যায়, লুটনে কা চাল হ্যায়। আসলে লুটের রাজত্ব চালানোর জন্য ধর্মকে বর্ম করে রাখে। ধর্ম নিজে নিজে থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিজে নিজে ধর্ম অনুযায়ী, তিথি নক্ষত্র অনুযায়ী, পুজো পার্বণ অনুযায়ী করবে, উপাসনা করবে। ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে ধর্মকে কেন নিয়ে আসা? এই জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ দেবে না। আর ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত হলে কি হয়? আমরা বাংলাদেশে দেখছি প্রতিদিন, সেখানকার সংখ্যালঘু মানুষ, সেখানকার ওয়ার্কার্স পার্টি, সেখানকার কমিউনিস্ট পার্টি, সেখানকার সমাজবাদী পার্টি, সেখানকার ইন্ডিপেন্ডেন্ট লোকেরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, মন্দির আক্রান্ত হচ্ছে, বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে। এজন্য আমরা এখানেও বলি, পৃথিবীর সব জায়গায় বলি, ধর্ম ধর্মের তাকে থাকুক, তাকে টেনে হিচড়ে রাস্তায় নামিও না। কিরকম হয় জানেন তো? এই যে ইলেকট্রিকের দুটো তার থাকে, নেগেটিভ পজিটিভ। ওই তার ঠিক গেলে মাইকে আওয়াজ হচ্ছে, আলো জ্বলছে, পাখা ঘুরছে। কিন্তু যদি কোথাও ওই তার লিক হয়ে যায়, নেগেটিভ আর পজিটিভ যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে সুইচ উড়ে যায়, বলে না, সব চলে যায়। ওরকম ধর্মের তার আর রাজনীতির তার দুটো পাশাপাশি সমাজে যাচ্ছে। মোদি মমতা কি করছে? ওই তারটাকে দুটোকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, আর তাতেই দাঁড়িয়ে গোটা দেশের কল কারখানা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, শিক্ষা, স্বাস্থ্য সব ফিউজ হয়ে গিয়েছে। এই জন্য লাল ঝান্ডার দরকার আছে। নতুন করে লড়াই জোরদার করতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বাংলার মানুষকে বাঁচাতে হবে। বাংলার মানুষকে বাঁচাতে হলে উত্তর দক্ষিণে ভাগ করা যাবে না, হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, রাজবংশী, আদিবাসী, তপশিলি, কুর্মী, এই নানান ভাগে ভাগ করা যাবে না। এগুলো আমাদের ভাষা, আমাদের রীতিনীতি, আমাদের নিজস্বতা, সেই নিয়ে আমরা বাঁচবো, সেগুলোকে উন্নত করব। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করলে কি হয়? মণিপুরে দেখুন, গত 2.5 বছর ধরে জ্বলছে মণিপুর, ডাবল ইঞ্জিনের সরকার, থামাতে পারছে? আসামে দেখেছেন সাঁওতাল মানুষ, তারা গৃহহারা হচ্ছে, তার জমি দখল করা হচ্ছে। প্রথমে মুসলমানদের চর থেকে তুলেছিল, আদানিকে জমি দেবে বলে বুলডোজার লাগিয়েছিল, অনেকে মনে করেছে এটা মুসলমানদের ব্যাপার। আর এখন দাঁড়িয়ে আমরা দেখছি সেখানকার আদিবাসী মানুষকে উৎখাত করছে। বাংলাভাষী উদ্বাস্তু মানুষ, বর্মন 2 ভাই, তাদের দোকান পুড়িয়েছে, তাদের আগুন লাগিয়েছে।
উড়িষ্যায় দেখছি বাংলা ভাষায় কথা বলে বলে পরিযায়ী শ্রমিক তাদের উপর আক্রমণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি যেখানে যেখানে তাদের রাজত্ব আছে, প্রদেশের নামে, ভাষার নামে, ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, খোরাকের নামে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চিকেন প্যাটিস শ্যামল আর রেজাউল বিক্রি করছিল, রিয়াজুল, তার উপরে আক্রমণ করেছে। যখন জুনেদ 1 লাখকে খুন করেছিল, বলেছিল ওরা তো গরু খায়, এই জন্যই করা হয়েছিল। তাহলে এখন যখন চিকেন প্যাটিস, তার উপরে আক্রমণ। শুধু চিকেন প্যাটিস না, এই পাশে ওড়িশায় কোরাপুটে আদিবাসী এলাকা, সবচেয়ে পেছিয়ে পড়া জেলার মধ্যে একটা অন্যতম কোরাপুট, সেখানকার দিয়ে 26 জানুয়ারি রিপাবলিক ডে সার্কুলার দিচ্ছে যে রিপাবলিক ডেতে কোনো বাড়িতে, কোনো দোকানে, কোনো বাজারে ডিম, মাছ, খেয়াল রাখুন শুধু গরু মাংস নয়, মাছ, মাংস, মুরগি, ডিম কিচ্ছু রান্না করা যাবে না, বিক্রি করা যাবে না। মগের বলল, আরে আমি কি খাবো সেটা কে ঠিক করে দেবে? কোন রাজনীতির দায়িত্ব আছে কে কি খাবে সেটা ঠিক করা, কে কি করবে ঠিক করা? আরে যে খেতে পাচ্ছে না সে কেন খেতে পাচ্ছে না সেটা দেখার কথা রাজনীতির। যার হাঁড়ি চলছে না, তার রেশন নেই কেন, তার রেশন কার্ড নেই কেন সেটা দেখার কথা। এই জন্যই করোনার সময় আমরা রেড ভলেন্টিয়ার করে বলেছিলাম ক্যান্টিন করো, খাবার দাও, অক্সিজেন দাও, যার অক্সিজেন নেই, যার যেটা প্রয়োজন আছে। সরকারের কাজ হচ্ছে মানুষের প্রয়োজন ঠিক করা, সে অনুযায়ী কাজ করা। আজকে আমাদের রাজ্যে মন্দিরের মসজিদের দরকার না, শিক্ষা দরকার, স্বাস্থ্যের দরকার, কলকারখানার দরকার, স্কুল কলেজের দরকার, রাস্তাঘাটের দরকার, বন্যা নিয়ন্ত্রণের দরকার, সেচের ব্যবস্থা করা দরকার।